পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল আর বিষ্ণুপুরের মাঝখানে একটি পরিত্যক্ত ঐতিহাসিক রানওয়ে আছে। ঐতিহাসিক বললাম কারণ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে ব্যবহৃত হয়েছিল। প্রতি পদে এখানে রহস্য আর অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। নিম্নচাপকে উপেক্ষা করেই আমরা সেদিন একদিনে 400 কিলোমিটারের বেশি রাইড করেছি, আর তার সাথে বহু নতুন জায়গায় এক্সপ্লোর করেছি। সকালে উঠে বেরোনোর থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছানো অবধি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এবার শুরু করা যাক। সেদিন ভোর 4টের সময় অয়ন আমাকে ফোন করে তুলে দেয়, সেই জন্যই আমি তাড়াতাড়ি বেরোতে পারি। যখন বেরোই তখন বাজে 4:29। আমি অ্যালার্ম দিলেও, যদিও সেই অ্যালার্মে আমার কোনো দিনই ঘুম ভাঙে না সকালে, সেদিনও সেটাই হয়েছিল। তো আমি ফার্স্ট গেলাম অয়নের বাড়িতে ওকে পিক আপ করতে। এই যে আমার পার্টনার চলে এসছে। এখন কটা বাজে? আচ্ছা, 4:40 বাজে। চলো আমাদের এবারে রওনা দিতে হবে আমাদের টিমের কাছে, তাই তো? হ্যাঁ, ডেস্টিনেশন আজকে বহু জায়গা, আগের বারের মতো। ঠিক আছে, এবারে আমরা আমাদের টিমের কাছে যাচ্ছি। মানে আরো একটা বাইক যাবে, তাতে আরো দুজন, 4 বন্ধু মোট, 2 পৃথিবী। ফার্স্ট ডেস্টিনেশন আমাদের পার্টনারের বাড়ি থেকে এসেছি, আমাদের টিম পার্টনার। ফোন করবো, দেখা যাক। ঘুম থেকে উঠেছে তো? হ্যাঁ, ঘুম থেকে তো ওঠার কথা। যে ব্যক্তিকে আপনি ব্যাস না একবার হলো। বোধহয় কল করেছে, আবার ঘুম পড়ছে। কোন বাচ্চা আসতে যাচ্ছে? কোন বাচ্চা কি? কোথায়? তোর বাড়ির বাইরে কিন্তু দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 5টায় টাইম দেওয়া, এখন বাজে 4:52। তো দুজনে আশা করছি এবারই বেরোবে, আর তারপরে আমাদের যাত্রা স্টার্ট হবে। দেখা যাক কতক্ষণে বেরোয়। আমাদের আর এক রাইডার চলে এসছে। ইয়া, বর্ষার রাইডার, রেনকোট বর্ষা। হ্যাঁ, ঠিক এভাবেই শুরু হয়েছিল আমাদের সেদিনের যাত্রা। 40 দীঘা যাওয়ার বা এই বাসে করে গেছিলাম দীঘা, 10:35। এই যে আর এই যে আগে বলবো। প্রথম 17 কিলোমিটার পৌঁছতে আমাদের টাইম লাগে ঠিক 20 মিনিট। কয়েকদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছিল, রাস্তার অবস্থা মোটেই তাই ভালো ছিল না। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। এখন বাজে 6:05। দক্ষিণেশ্বর ক্রস করছি। আর এবার সামনে এসেছিল সেই জায়গা আগের বার, যার জন্য আমাদের 20 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়েছিল। মানে 15 থেকে 20 মিনিট আমাদের এক্সট্রা লেগেছিল এই ভুলের জন্য। বাঁ দিকে খড়গপুর রোড চলে গেছে, আর আমাদের ম্যাপে দেখাচ্ছিল আগের বার ওই দিকেই যেতে হবে। তো এবার আর সে ভুলটা করিনি, আমরা সোজা দিল্লি রোড হয়েই বেরিয়ে যাই।
আমাদের অন্যমনস্কতার কারণে ফার্স্ট যে রোডটা ধরে যাওয়ার কথা ছিল সেটা মিস করে দিই। তো সেই জন্যই আমরা পাশে দাঁড়িয়ে একটু ম্যাপটা চেক করছিলাম। দেখে নিয়েছিস কোন দিকে যেতে হবে? ওইটা যে ঢোকা যেত, ওইটা যদি মিস করে দিচ্ছি সামনে একটা বাঁ দিকে আছে। তাহলে ওখান থেকেই ঢুকে সব জায়গায় আইডিয়া। আগের রোডটা মিস করে ভালোই হয়েছিল, কারণ সামনে যেতে গিয়ে এই টোল প্লাজা পড়ে, আর তারপরেই দেখছিলাম এখানে প্রায় 100 বাইক রাইডার আছে। এরা কোনো গ্রুপ রাইডে যাচ্ছে, আর এরা প্রত্যেকেই একদম প্রপার ইউনিফর্মে ছিল, বাইকার জ্যাকেট, গ্লাভস সব কিছু পরে খুব সুন্দর লাগছিল দেখতে। এই বারুইপাড়ায় একটা মেন লাইনে রেলওয়ে ক্রসিং রয়েছে। আমাদের সামনের গেটটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, ওটা দেখে আমরা বাইকটা তাড়াতাড়ি তার মধ্যে ঢুকিয়ে দিই, কিন্তু তারপর দেখি দুটো গেটই বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, এক আরপিএফের সহায়তায় আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর কোনো রকম আমাদের অসুবিধা হয়নি। সেখান থেকে আরেকটু গিয়েই দেখলাম যে বাঁকুড়া ওখান থেকে 112 কিলোমিটার দূরে। তারপর দেখলাম 101। এভাবেই ওপরে সাইনবোর্ডগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তখন সকাল 7:30 বাজে। আকাশে দেখলাম ভালো মেঘ। ওখানে আরামবাগ থেকে কয়েক কিলোমিটার বিষ্ণুপুরের দিকে যেতে এই জায়গাটা কোথায় এক্স্যাক্ট লোকেশন আমি জানি না, তবে এইভাবে সারি দেওয়া লম্বু গাছগুলো দেখতে দারুণ লাগে। প্রত্যেকবার এই রোড দিয়ে যখনই যাই এই ভিডিওটা আমি করি। আকাশে মেঘ, প্রচণ্ড ট্রাফিক, খারাপ রাস্তা, সব কিছু অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বনলতা রিসর্টে। আর এখান থেকেই জয়পুর জঙ্গল শুরু। বাইকের চাবি নেই না, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন জয়পুর জঙ্গল বনলতা রিসর্ট। অবশেষে সেখানে এসে পৌঁছলাম। এবার বেজেছে 8:53। আমি আরও 2-3 মিনিট আগে এসে ধরে নিন ওই 8:50। এই যে আমাদের টিম, বিকি, অলোক, আর এই যে সামনে জয়পুর জঙ্গল স্টার্ট। আর এই যে এটা হচ্ছে বনলতা হোটেল, আর ওই যে বনলতা রিসর্ট। তো এখন এখানে একটু আমরা সকালে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখান থেকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের রানওয়েটা আছে সেখানে যাব, সেটা দেখব। বেশি ওয়েট করব না, খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আকাশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। অলোক চলে আসো, পিছনটা বেশ ভালো তাই না? যাক, জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে বসতে ইচ্ছা করছে। এই যে জল পায় না। হ্যাঁ, এইখানে একটু মুখ ধুয়ে নেওয়া হচ্ছে। এবার আমার পালা। ফেসওয়াশ শান্তি আমাদের কারোরই মনে ছিল না, কিন্তু এই যে আমাদের যে রূপচর্চা করে থাকে, এই যে ওরে শাবাশ, হবু বর। হ্যাঁ হ্যাঁ, হবু বর। ওর বউ মারবে, বলছে কি আগে মুখটা ধুয়ে নেবে, তারপর আমার ভিডিও কল করবে। बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। বনলতা রেস্টুরেন্টে যাওয়ার পরে আমরা ভালোই মজা করেছি। আর সেখানে ব্রেকফাস্ট হিসাবে সকালে চা আর এই আলুর পরোটা, সঙ্গে ডিমের পরোটাও ছিল, যেগুলি শাল পাতায় সার্ভ করা হয়েছিল, আর তার সাথে টক দই খেয়েছিলাম। বনলতা রিসর্টটা পুরোটাই ঘুরেছি, আর সবটাই দেখাবো ওটা অন্য ব্লগে। এখানকার মেন জিনিস জলটা হেভি মিষ্টি, দারুণ মিষ্টি জল। তো এবার রওনা দিচ্ছি আমরা। এর আগের বার যখন এসেছিলাম তখন সকাল 7টার মধ্যে ঢুকে গেছে, আর এখন এই জায়গা ছাড়বো 10:20 বাজে। তো এখান থেকে আমাদের জঙ্গলের পথ শুরু। আগের বার তো অনেক ঘুরে এসেছিলাম, তাই এবার 10:35 বাজে মাত্র।
আমাদের আরো যারা টিমের লোক ওই যে চলে যাচ্ছে, আমরা আর বেশি টাইম এখানে ওয়েট করবো না। এখান থেকে বনলতা রিসর্ট শেষ, এই যে ডান দিকে গিয়ে ওখানে বার আছে, যাই হোক। আর এখান থেকে জয়পুর জঙ্গল শুরু। তো ওয়েদারটাও আজকে মেঘলা, ভালোই লাগছে। আজকে অনেক জায়গা ঘোরার আছে, টাইমটা অনেকটা বেশি হয়ে গেছে, সবটা ঘুরতে পারবো আর পারবো না। ঠিক আছে, চলুন, যেতে যেতে আরো কথা হবে, অনেক জিনিস দেখা হবে। এই রোডটা দিয়ে যেতে প্রত্যেকবারই আমার খুবই ভালো লাগে। এই রোডে দুপাশে মাঝে মাঝেই এলিফ্যান্ট ক্রসিং, ডিয়ার ক্রসিং এরকম বিভিন্ন প্লাকার্ড রয়েছে, সেগুলি দেখতেও খুব ভালো লাগে। মানে কখনো না কখনো এখান থেকে তো তারা ক্রস করে, সেটা বুঝতেই পারি। তবে আগের বারেও সেরকম কোনো প্রাণী চোখে পড়েনি, আর এবারেও কোনো প্রাণী চোখে পড়েনি। ম্যাপে দেখলাম এই নাকা চেকপোস্টের উল্টো দিকে এই যে দুপাশে জঙ্গল, মাঝখান থেকে রাস্তাটা চলে গেছে, এটা দিয়েই আমাদের গন্তব্যস্থলে যেতে হবে। তো আমরা দেরি না করে গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, দারুণ লাগছিল। মানে এরকম রাস্তাই আমি চাই। অ্যাডভেঞ্চার ছাড়া তো ভালো লাগে না, কিন্তু সামনে যে আরও কত বেশি অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে সেটা তখনও জানতাম না। মানে যা চেয়েছি তার থেকে অনেক গুণ বেশিই পেয়েছি। আচ্ছা দাদা, বলছি এখানে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত যে রানওয়ে আছে না, একটা রাস্তা রানওয়ে, মানে প্লেন নাম তো অনেক আগে, ওটা কোথায়? যেতে হবে মোটামুটি 1-1.5 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, 1-1.5 কিলোমিটার যেতে গেলে কি আমাদের এই রাস্তা ধারেই পাবো নাকি একটু? না, এটা আরো জঙ্গলের ভিতরে যেতে হয়। আচ্ছা আচ্ছা, ওইখানে ওই ক্যানেলের গেটটা আছে না? আচ্ছা আচ্ছা, ওইখানে জিজ্ঞাসা করে বলে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আপনার এখানেই বাড়ি? না, এই যে সামনে ওইখানে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? এই সময় মুর্মু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে, এই দেখো পথটা দারুণ। এই জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা দূর যাওয়ার পর সামনে দেখলাম একটা রেলওয়ে ট্র্যাক, আর ওখান থেকে রাস্তাটার ক্রসিংও। তো সেটা দেখে আমরা ডিসাইড করি যে একটু নেমে ফটো শ্যুট করব। রেলওয়ে ট্র্যাকটা দেখে বোঝাই যাচ্ছিল এখানে বহুদিনই কোনো ট্রেন যাতায়াত করে না। আর তার পাশে একটা ওয়াচ টাওয়ারও দেখছিলাম রয়েছে। সব লজ্জাবতী গাছ ভর্তি। বাহ, লজ্জাবতী গাছ ভর্তি লজ্জাবতী গাছ। পিচের রাস্তাটা রেল লাইনের ওপাশ অবধি শেষ। এবারে সামনে দেখলাম শুধুই মাটির রাস্তা, লাল মাটির। তো কোনো জায়গায় জল জমেছিল, খুব একটা অসুবিধা হচ্ছিল না তখনও অবধি। কিন্তু সামনে আর একটু এগোনোর পর যা দেখলাম তাতে তো হোঁশ উড়ে গেল। তখন বুঝতে পারছিলাম না যে সামনে আরও এগোবো নাকি ফিরে যাব। তো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, পিছনও তো যাবে না, সামনে এগোতেই হবে। আর আমরা তো শুনেও নিয়েছি যে এই রাস্তাটাই ওখানে গেছে, তো যেভাবে হোক আমাদের তো যেতেই হবে। তখন মনে হচ্ছিল পরিত্যক্ত এয়ারফিল্ড যেন এক ভুতুড়ে জায়গা। একে তো চারপাশে পুরো জঙ্গলে ঘেরা, মাঝখান থেকে এই রাস্তাটা, তাও এই অবস্থা। এখান থেকে মানুষ যাতায়াত করে কি করে? তবে হ্যাঁ, ওখানে আশেপাশে কোনো মানুষ বা কোনো বাড়িঘরদর কিছুই নেই। সম্ভবত এই জঙ্গলের আশপাশে কেউই থাকে না। দূরে হয়তো কোনো গ্রাম আছে, আর সেখানে নিশ্চয়ই কোনো বিকল্প পথ আছে, নইলে এতটা শুনশান রাস্তা, আর তার উপর এরকম বেহাল দশা তার। যাই হোক, এবারে আমরা যেখানে যাচ্ছি তার সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই। এই এয়ারফিল্ডটির নাম পিয়ারডোভা এয়ারফিল্ড। এটি বর্তমানে একটি পরিত্যক্ত এয়ারফিল্ড। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে বাসুদেবপুরে অবস্থিত এই ঐতিহাসিক সামরিক বিমান ঘাঁটি। 1942 সালে তৈরি এবং 1942 থেকে 45 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্যবহৃত হয় এই এয়ারপোর্টটি। বর্তমানে ভারতীয় বায়ুসেনার অধীনে রয়েছে পিয়ারডোভা এয়ারফিল্ড এবং এয়ারফিল্ড সংলগ্ন বেশ কিছুটা জায়গা রয়েছে সুবিশাল রানওয়ে। বিমান ঘাঁটিটি অবস্থান করছে একেবারে জঙ্গলের মাঝে, জনমানবহীন একটি পরিত্যক্ত জায়গা। দেখে মনে হবে অন্য কোথাও চলে এসেছেন।
সূত্র অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান বাহিনীর 462D বোম্বার্ডমেন্ট গ্রুপে মারিয়ানা দ্বীপপুঞ্জে পৌঁছানোর আগে পিয়ারডোবা এয়ারফিল্ড ব্যবহার করেছিল। জিপিএসে খুব সহজেই জায়গাটির লোকেশান পেয়ে যাবেন। আমরাও লোকেশান ট্র্যাক করেই যাচ্ছিলাম ফার্স্ট টাইম এই এয়ারফিল্ডের রানওয়ে দেখতে, তবে রাস্তাটা এতটা খারাপ হবে সেটা আশা করিনি। যাই হোক, এই প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের এই রাস্তাটা অতিক্রম করার পর অবশেষে আমরা একটি গ্রামের রাস্তা পাই। এই গ্রামের রাস্তাটায় ওঠার পরে একটু শান্তিতে এবার বাইকটা চালাতে পারছিলাম। এবার আমাদের রানওয়ে কোথায় সেটাই খুঁজে বার করা একমাত্র লক্ষ্য ছিল। যেতে যেতে এই জঙ্গলের মাঝে অনেক সিমেন্টের চাতালই চোখে পড়ছিল রানওয়ে টাইপ, কিন্তু কোনটা বুঝতে পারছিলাম না রানওয়ে। বলছি এখানকার ওই রানওয়ে কোনটা? এটা সোজা ওদিকে না? ওদিকেও যাওয়া যাবে, ওদিক দিয়েও যাওয়া যাবে, আর এখান থেকে সোজাও যাওয়া যাবে। এই রাস্তাটা বেশি ভালো হবে? ওই রাস্তাটা ওই রাস্তাটা বেশি ভালো হবে। এখান থেকে কাদা। আচ্ছা, তোমার বাড়ি কি এখানেই? কিসে পড়ো তুমি? আচ্ছা, তোমার নাম কি? তুমি কোথায় আছো এখন? আচ্ছা আচ্ছা, কোথাও গেছিলে? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই তো এ রয়েছে তো, নোটিশ বোর্ড রয়েছে তো। কতটা দূর হবে এখান থেকে? ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাপে এই পুরো জায়গাটি ছোট ছোট ছড়িয়ে ছিটিয়ে থাকা এয়ারফিল্ড নামে রয়েছে, সেই জন্য এক্স্যাক্ট সেই বড় রানওয়েটা কোথায় সেটা আমাদের বুঝতে খুবই অসুবিধা হচ্ছিল। তো আমরা সেই জন্য খানিক দূর যেতে যেতেই যে মানুষকে সামনে পাচ্ছিলাম তাকেই জিজ্ঞাসা করছিলাম, দিদি রানওয়েটা কতটা দূর? এর সামনে আরেকটু যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম। অনেকটাই গেলাম, গিয়ে মাঝে মাঝে এবার আমাদের চোখে পড়ছিল এই ছোট ছোট এরকম চাতাল। এই যে এটাও যে এয়ারফিল্ডেরই অংশ, ছোট ছোট রানওয়ে, সেটা বুঝতে একদমই অসুবিধা হচ্ছিল না। ফাঁকা জায়গাটা রয়েছে না, একজনকে আবার সামনে দেখে আমরা তাকে জিজ্ঞাসা করলাম, আর ওই শ্যালো মেশিনের জলটা দেখে স্নান করতে ইচ্ছা করছিল খুব, কারণ সকালবেলা যখন বেরিয়েছি তখন স্নান করা হয়নি। আর এই যে এই রাস্তাটি পুরোটাই সেই সিমেন্টের চাতালের মতোই। দাদা বলছি যে রানওয়ের ফাঁকা জায়গাটা আছে না? সামনে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বুঝতে পারছিলাম যে জায়গাটি সত্যিই আমাদের খুবই কাছে, আর ওখানকার প্রতিটি মানুষ আমাদের খুবই হেল্প করেছে। অবশেষে এত খোঁজাখুঁজির পর আমরা আমাদের প্রত্যাশিত সেই জায়গায় আসতে পেরেছি, সেই লম্বা রানওয়েতে। এসে এত আনন্দ হচ্ছিল যে মানে বলে বোঝাতে পারবো না, যে এই ওয়েদার, এত প্রতিকূলতা, সব কিছু আমরা অতিক্রম করে আসতে পেরেছি। খুব আনন্দ হচ্ছিল। যাই হোক, আমরা কিছুটা দূর গিয়ে বাইকটা রাখি আর তারপর ওখানটা পুরোটা দেখি। রানওয়ে, অবশেষে আমরা রানওয়েতে পৌঁছেছি। অনেক কষ্টের পর এখানে এসে পৌঁছেছি, অনেক কষ্টের পর। এখানে জঙ্গল থেকে অনেকেই দেখা যাচ্ছে কাঠ কেটে নিয়ে যাচ্ছে, আর কিছুজন দেখছি খেতে বসেছে। এখানকারই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা সম্ভবত। এতটা আশা সার্থক যাকে বলে, দেখে মুগ্ধ হয়ে গেলাম লাস্টে। কারণ যে কষ্ট মানে হয়েছে আসতে, আর এই বাইকে একদমই তাই, ইতিহাসের সাক্ষী। মানে অয়ন যা বলেছে একদমই তাই। মানে এই বাইক এই রোডের জন্য না, যেরকম রোড আমরা পেরিয়েছি, আর তারপর এসে এই যে কিলোমিটার জোড়া রানওয়ে, অসাধারণ দৃশ্য।
আমরা আস্তে আস্তে অনেক দৃশ্যই এরকম দেখেছি, ছোট ছোট রানওয়ে চোখে পড়েছে, কিন্তু এত বড় রানওয়েটা ঠিক কোথায় সেটা আমরা অনেককে জিজ্ঞাসা করেছি। মানে ম্যাপ দেখেও অনেক সময় বিশ্বাস হচ্ছে না, এতটাই জঙ্গল ছিল আর কাদা মাটি, মনে হচ্ছে যে আমরা আদৌ পৌঁছাতে পারবো বা সামনে কি আদৌ আছে। আর বাইকের চাকার অবস্থা এই যে, আমাদের দুটো বাইক, এই যে বাইকের চাকার যেরকম অবস্থা, এই যে পুরো লাল হয়ে গেছে, লাল মাটি দিয়ে এসে চাকার রং লাল। যাই হোক, অ্যাডভেঞ্চার ছাড়া একদমই ভালো লাগে না, আর আমরা বেরোলে অ্যাডভেঞ্চারই মনে হয় আমাদেরকে খুঁজে নেয়, এটা একদম বাস্তব কথা। ঢুকলাম পুরো পাকা রাস্তা, হ্যাঁ কালো, হ্যাঁ হঠাৎ করে দেখি লাল মাটির রাস্তা, একদম সত্যি। মানে আর দেখতে যেরকম ভালো লাগছিল, বাইক চালাতে কিন্তু ততটাই ভয় লাগছিল, কারণ পাশে একটা খাদও ছিল, যদি বাই চান্স একটু এদিক ওদিক হয়ে যায় ব্যাস। তো সেই জন্য এটুখানি বলবো যে বর্ষাকালে এখানে বোধহয় এড়িয়ে যাওয়াই ভালো এই জায়গাটা, অন্যান্য সময়ের জন্য ঠিক আছে, আর যারা প্রচণ্ড অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য ঠিক আছে বর্ষাকাল। এই যে আমার আরেক রাইডার, কেমন লাগলো, কেমন কষ্ট হলো আসতে? একটা কষ্ট হয়নি, ভালো লেগেছে। যাক, এরকম একটু না হলে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ও অ্যাড্রিনালিন রাশ না হলে ঠিক মজা হয়। ও যাক, দারুণ বলেছে। আসলে ও লাদাখ করে এসছে তো ওর কাছে এসব এখন কিছুই না, এসব এখন ছোটোখাটো। আর আমার তো অত এক্সপিরিয়েন্স নেই অফ রোডিংয়ের, সেজন্য আমার কাছে এটাই মনে হচ্ছে বিশাল কিছু করে ফেলেছি। মানে যে এই আমরা আসলাম, এই যে রানওয়েটা দেখা যাচ্ছে যে এখনও সিমেন্টের ঢালাই দেওয়ার মতোই, এখানে তীব্র গতিতে বাইক বেরিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। আর এই ঢালাইটা দেখা যাচ্ছে এখানে লাল লাল পাথর রয়েছে নিচে, আর এটা সম্ভবত খুব সাময়িক সময়ের জন্যই তাৎক্ষণিক বানানো হয়েছিল। ইতিহাসের সাক্ষী থাকলাম বলতে গেলে। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে তৈরি রানওয়ে, তার দাগ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই পাথর, সেই তখনকার যুগের সিমেন্ট, তার উপরে আমরা দাঁড়িয়ে এই মুহূর্তে, ভাবা যায় না। আমরা একটু বাইকও চালালাম ওই রানওয়ের ওপর দিয়ে, মনের আশা ছিল এটা যে ওখানে যদি যাই একটু বাইক রাইড করবো ওর ওপরে, তো সেটাই আর কি। আর বাইক রাইডের সাথে সাথে কিছু ভিডিও করছিলাম। একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী, বারবার একটাই কথা বলছি, আশেপাশে কিছুই নেই সেরকম দেখার, এই সিমেন্টের একটা চাদর ছাড়া, কিন্তু এর পিছনে যে একটা কত বড় ইতিহাস লুকিয়ে, যদিও ইতিহাসে আমি ভালো ছিলাম না কখনোই, এটা কত বড় ইতিহাস লুকিয়ে আছে এটা আমার ভাবলেই গায়ে কাটা দিয়ে উঠছে, যে সেই জায়গার সাক্ষী আমি হতে পেরেছি বেঁচে থাকাকালীন। যাই হোক, বেশি ওয়েট করব না, আকাশের অবস্থা খুবই খারাপ, এতটা আসতে পেরেছি আজকে, এর জন্য আমার উপরওয়ালার কাছে মানে অশেষ ধন্যবাদ। আমরা তুরন্ত যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা পরিত্যাগ করব। চলো, অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও তুলেছি, অনেক এনজয় করেছি, এবার আমরা পরের ডেস্টিনেশনে চলে যাব। টাটা। আমরা দ্বিতীয় বৃষ্টি পড়ে জায়গা ছেড়ে দিলাম, বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে কয়েক ফোঁটা, এখন আর দাঁড়ানো যাবে না, চলো টাটা। বহুত বিপদে পড়তে হবে, রাস্তার অবস্থা খুব খারাপ, দেশের অবস্থা আরো খারাপ। আমাদের ওখান থেকে বেশি দূর যেতে হয়নি, রানওয়েটা টপকে জঙ্গলে ঢোকার মুহূর্তেই প্রচণ্ড বৃষ্টি চলে আসে, তো আমরা দাঁড়িয়ে পড়ি সেই বৃষ্টিতে। তো রেইনকোট পরে রেডি আমরা, আর এই যে পুকুর টুকুর রয়েছে এগুলো পার করে তারপরেই আমাদের রাস্তায় উঠতে হবে। জঙ্গলের মধ্যেই বৃষ্টি চলে এসছে যাওয়ার পথে, আমরা একটু দাঁড়িয়ে রেইনকোটগুলো পরে নিলাম। এখন কতক্ষণের মধ্যে দেখি আমরা রাস্তায় উঠতে পারি। এই যে সবাই রেডি, সবাই রেইনকোট পরে রেডি। ওই সময় দেখছিলাম ওইখানকার যারা বাসিন্দা তারাও কাঠ টাট কেটে নিয়ে সবাই বাড়ি ফিরে যাচ্ছে। এখানে আসার আগে কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। সূর্যের আলো থাকতে থাকতে যদি পৌঁছে যান তাহলে কাছেই একটি ওয়াচ টাওয়ার উপভোগ করতে পারবেন, এই সামনেই রয়েছে সেটি। আমাদের যাওয়ার রাস্তাটা ঠিক এটাই দেখাচ্ছিল। রাস্তার এই রকম হাল দেখে আমরা ওই রাস্তায় ঢোকার সাহস পাইনি, আর এই হলো সেই ওয়াচ টাওয়ার।
আমরা সোজা চলে যাই। ওখানে কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছিল এই সোজা গিয়েও আর একটা রাস্তায় ওঠা যাবে। তো আমরা সেই জন্য ওখান থেকে সোজাই চলে গেছিলাম। তবে মাথায় রাখতে হবে এই অঞ্চল অত্যন্ত হাতিপ্রবণ অঞ্চল, ফলেই বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সঙ্গে মোবাইল নেটওয়ার্কের সমস্যা হতে পারে। একসময় যুদ্ধবিমানের আনাগোনা থাকলেও প্রায় ৭৮ বছর পর সামরিক এই এয়ারফিল্ড যেন ভুতুড়ে এক জায়গা। ঝোপ জঙ্গলে ঢেকে গেলেও সুবিশাল রানওয়ে আজও বিদ্যমান। ফেরার পথে রাস্তা চেঞ্জ করেও এই কাদা আমাদের পিছু ছাড়ছে না। যে রাস্তাতেই যখনই যাই না কেন, ঠিক এরকম কাদা মাখা মাটির রাস্তা দিয়েই আমাদের যেতে হচ্ছিল প্রায়ভাগ সময়। পিচের রাস্তা তো লাস্ট কবে দেখেছি মনে পড়ছে না, এইরকম একটা ব্যাপার। তো আমরা মাটির রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছিলাম। এই জায়গাটা বেশ উঁচু ছিল, কাদা কম থাকায় আমরা বেশ ভালোই টানছিলাম ওখান থেকে। লক্ষ্য ছিল একটাই, পিচের রাস্তায় ওঠা। সামনে আরও কিছুটা এগোনোর পর জঙ্গলের মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছিলো ডান দিকে, সেই রাস্তাটাই শো করে ম্যাপে। তো আমরা সেটাও ত্যাগ করি। এই এপাশে ওই পাশে একটা রাস্তা, পেছনে আমরা ডিসিশন নিলাম এবার সামনের দিকেই যাব। আমাদের রাস্তাটা ছিল এটা দেখাচ্ছিল, কিন্তু আমরা জঙ্গলের মধ্যে এখন আর ঢুকবো না, এখন যাব সোজা সোজা গিয়ে আমরা মেন রোডে উঠবো। চলো। এই পিয়ারডোবা এয়ারফিল্ড আনুষ্ঠানিকভাবে ২৬শে সেপ্টেম্বর ১৯৪৫ সালে বন্ধ এবং হস্তান্তরিত হয় ব্রিটিশ সরকারের কাছে। এয়ারফিল্ডের যুদ্ধোত্তর ইতিহাস অস্পষ্ট, তবে আজ বিশাল বিস্তৃত যুদ্ধকালীন এয়ারফিল্ডটি পরিত্যক্ত এবং বেহাল অবস্থায় রয়েছে। এই কাদামাটির রাস্তা, বৃষ্টি সবসময় আমাদের সাথে ছিল। আমাদের ভালো লাগছিল, মানে কষ্ট হলেও সেটা ভালো লাগছিল। মনে কিন্তু খুব আনন্দ ছিল আমাদের প্রত্যেকেরই। আসলে আমাদের কাছে এটা যুদ্ধ জয়ের থেকে কোনো অংশে কম কিছু ছিল না, কারণ এমন একটা সিচুয়েশানে আমরা এই জায়গায় এসেছিলাম যেখানে পর্যটক বলতে শুধু আমরাই ছিলাম, আর কেউ কিন্তু আসেনি, বা সেদিন আর কাউকে দেখতে পাইনি, যাতায়াতের পথেও দেখতে পাইনি কাউকে এখানে অন্তত। তো তারপর আমরা অবশেষে পিচের রাস্তার দেখা পাই, আর এখান থেকে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন বিষ্ণুপুরে যাই। সেখানে গিয়ে অনেক মন্দির এক্সপ্লোর করি। তো সেই ব্লগ আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসব। আর ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থাকবেন। আর এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।